Good afternoon, everyone. Welcome to my new vlog. This is Nazmul from Road Venture. নতুন একটা ভিডিওতে আপনাদের আবার স্বাগতম জানাচ্ছি। আজকে আসছে পূর্বাচলে। এখন সময় বাজে হচ্ছে 12টা, 12:30 বাজে আর কি। সো আজকে এটা রোজার মধ্যে আমার প্রথম ভ্লগ। আজকে বেসিক্যালি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার ইয়ামাহা FZS V3 35,000 কিলোমিটার ওনারশিপ রিভিউ আর কি। সো অনেকে এর আগে আমার কাছে জানতে চাইছিলেন যে যেহেতু বাইকটা ইউজ করতেছে আপনার বাইক একটা ইউজার রিভিউ দিলে ভালো হয়। সো এই জন্য চিন্তা করলাম যে তাহলে আপনাদের সাথে আসলে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। বাইকটা আমি জাস্ট হচ্ছে 2.5 বছর ধরে ইউজ করতেছি এবং অলমোস্ট 35,000 কিলোমিটার রানিং। সো আপনাদের সাথে হচ্ছে রিভিউটা শেয়ার করলে আপনারা মোটামুটি একটা আইডিয়া পাবেন এখন এই ইয়ামাহা FZS V3 পারফরমেন্স কেমন আফটার 35,000 কিলোমিটার। বাংলাদেশের 150 সিসির মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বাইক অ্যাভেলেবেল রাইট নাও, মানে স্টিল আপনার আন্ডার 3 লাখসের মধ্যে। কারণ এই প্রাইসের মধ্যে বেশ কয়েকটা বাইক আছে, বাট এটা এখন পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বাইক। সো আপনাদের সাথে এই বাইকটা আজকে কিছু ডিটেলস আমি শেয়ার করব যে আমার লাস্ট হচ্ছে এই 2.5 বছরের এক্সপিরিয়েন্স কেমন ছিল এই বাইকটা এবং এই বাইকটা কেন কিনি। হ্যাঁ, এই জিনিসগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। আমি আসি এই বাইকটা আমি কেন কিনছিলাম। আমি এই বাইকটা বেশি আমার লাইফের ফার্স্ট কেনা বাইক আর কি। প্রথম বাইক ছিল এটা। এর আগে আসলে বাইক চালানো হয়েছে কিন্তু কখনো বাইক ওন করা হয় নাই। তো আমি যখন বাইক কিনতে চাই আমার চয়েস লিস্টে অনেক লো সিসির বাইক ছিল ইনিশিয়ালি। যেমন আমি প্লাটিনা কিনতে চাইছিলাম, দেন হচ্ছে প্রাইস একটু বাড়ায় হচ্ছে টিভিএস রেইডার তখন নতুন আসে মার্কেটে, ওটা নিতে চাইছিলাম 145 বা 150 ছিল তখন দাম। আর দেন আমি এই বাইকটাই নেই। এখন এই বাইকটা কেন নেই, হ্যাঁ, যখন আমি প্রাইসটা বাড়াইলাম তখন দেখলাম যে মার্কেটে আসলে অনেকগুলো বাইক অ্যাভেলেবেল আছে। কারণ 150 সিসি সেগমেন্টের মধ্যে তখন বেস্ট বাইক বলতে ইয়ামাহা FZS V3 আর হচ্ছে সুজুকি জিক্সার, এই দুইটা বাইক ছাড়া তেমন কোনো বাইক ছিল না। FZS V3 V2 এই বাইকগুলো অ্যাভেলেবেল ছিল। সো আমার কাছে সবসময় কিছু জিনিস হচ্ছে সেফটি কনসার্ন চিন্তা করার পরে ABS ওয়ালা যে বাইকগুলো, এটা আমার কাছে বাইং ডিসিশনের জন্য ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রং পয়েন্ট হিসেবে কাজ করতো। সো আমার মাথায় টার্গেট ছিল যে এমন একটা বাইক নেবো যেটাতে ABS থাকবে। সো প্লাস হচ্ছে ওই বাইকটা কমফোর্টেবল হইতে হবে, ডেফিনেটলি স্মুথ হইতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমার মেইন প্রায়োরিটিতে ছিল যে আমি একটা বাইক কিনবো, এই বাইকটা আমি অনেকদিন ইউজ করবো। সো বাইকটা আমার মনের মতো হইতে হবে মোট কথা। এটা V3 তখন মার্কেটে অ্যাভেলেবেল যে কটা বাইক ছিল, তো এই বাইকগুলোর মধ্যে মোটামুটি বলতে পারেন যে ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম লুকিং বাইক ছিল। তো আর হচ্ছে কমফোর্টেবল, এগুলো তো বললামই। তো এই জিনিসগুলো চিন্তা করে বাইকটা নেওয়ার জন্য আমার সবচেয়ে বেশি মোটিভেশন ফ্যাক্টর কাজ করতেছে ওই সময়টাতে। তো এখন আসি রাইডিং পোশ্চার বা কমফোর্টনেসের ব্যাপার আর কি। সো আচ্ছা, এখানে কয়েকজন ভাইয়া রিভিউ করতেছে। ওকে, প্রথমে আসে সিটিং কমফোর্টের ব্যাপারে। আমি যদি আমার হাইটের কথা বলি, আমার হাইট হচ্ছে 5 ফুট 8.5। হ্যাঁ, আমার হাইট। সো আমি বাইকটা বেশ কমফোর্টেবলি বসতে পারি। এই বাইকটা যাদের সিট হাইট মোটামুটি হাইট হবে হচ্ছে গিয়ে 5 ফুট 3 বা তার বেশি, তারা ইজিলি বাইকটা হ্যান্ডেল করতে পারবে। হ্যাঁ, আর হচ্ছে যদি সিটিং আর্গোনমিক্সের কথা বলি, হ্যান্ডেল বারটা বেশ আপরাইট, এই সাইড থেকে বেশ উঁচা এবং হচ্ছে বেশ ওয়াইডার হ্যান্ডেল বার, যেটা হচ্ছে গিয়ে সিটির মধ্যে বলেন বা যে কোনো জায়গায় এটা খুব ইজিলি ম্যানুভার করা যায়। এই জিনিসটা বেশ ভালো। আর হচ্ছে বাইকটা একটু মাস্কিউলার দেখতে, অন্যান্য এখনও অনেক বাইকের চাইতে মার্কেটে যে বাইকগুলো অ্যাভেলেবেল আছে এগুলো চাইতে ওয়ান অফ দ্য মোস্ট মাস্কিউলার বাইক এটা। আর যদি এখানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা এইসবের কথা বলি, এইখানে তেমন কোনো আসলে ইনফরমেশন নাই। ব্যাকডেটেড স্পিড মিটার, জাস্ট হচ্ছে গিয়ে RPM দেখা যায়, স্পিড দেখা যায়, ফুয়েল গজ, টাইম, আর হচ্ছে ট্রিপ A ট্রিপ B আর ওডো। এছাড়া আসলে কোনো কিছুই নেই। যে ইঞ্জিন চেক লাইট আছে আর হচ্ছে ইন্ডিকেটর সেই, এছাড়া তেমন কোনো ইনফরমেশন নাই এই বাইকে। আর হচ্ছে বসার এক্সপিরিয়েন্স এই বাইকে সবসময় ভালো ছিল। আমি অ্যাজ এ রাইডার হিসেবে যদি বলি, আমার এই বাইকটা যখন আমি বসি তখনই একটা ভালো কমফোর্ট ফিল করি। অ্যাজ ওয়েল অ্যাজ এই বাইকে আমি অ্যাজ এ পিলিয়ন হিসেবেও রাইড করছি। সো পিলিয়নের সিটও বেশ কমফোর্টেবল এবং লং রাইডে এই বাইকটা আমার সিটিং কমফোর্ট বলেন বা সাসপেনশনের যে খেলাগুলো আছে এই জায়গাতে আমার কখনোই কোনো প্যারা দেয় নেই, স্টিল এখনও না। ইভেন আমি এখনও যখন এই বাইক থেকে সুইচ করে অন্য যে কোনো বাইকে উঠি
তখন ফার্স্ট যে জিনিসটা আমার মধ্যে প্রবলেম করে সেটা হচ্ছে গিয়ে আমি বসার পরে দেখি বাইকটা টু মাচ মানে হার্ড সিট, মানে মানে মোট কথা হচ্ছে আমার বাট ওই জায়গাতে আসলে কমফোর্টেবলি ফিট হয় না। এটা আমি এই বাইকটা ইউজ করার পরে যে কোনো বাইক করে ফার্স্ট এই জিনিসটাই আমার সবসময় ফিল হয়। সো ওই পার্সপেক্টিভ থেকে যদি বলে, এটা এখন পর্যন্ত কারেন্টলি মার্কেটে যে কটা বাইক অ্যাভেলেবেল আছে এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কমফোর্টেবল বাইক। ইঞ্জিন হচ্ছে 149cc, যেটা মোটামুটি হচ্ছে 13 নিউটন মিটার অফ টর্ক উৎপন্ন করতে পারে। খুব একটা পাওয়ারফুল বাইক না এটা হাইওয়েতে রাইড করার জন্য। আর হচ্ছে ইঞ্জিন, এটাকে বলা হয় যে ওয়ান অফ দ্য মোস্ট রক সলিড ইঞ্জিন বা বুলেট প্রুফ ইঞ্জিন দ্যাট ইয়ামাহা হ্যাভ এভার বিল্ড। তো এই ইঞ্জিন নিয়ে এখন পর্যন্ত আমার 35,000 কিলোমিটার একটা সিঙ্গেল প্যারাও খাইতে হয় নাই। আর যেটা হচ্ছে গিয়ে বাইকের স্মুথনেস বলেন, এখনও 35,000 কিলোমিটার চালানোর পরেও এই বাইকটার মধ্যে এখনও যে স্মুথনেস আছে, আমি স্টিল এই স্মুথনেসটা এখন পর্যন্ত, মানে মোট কথা আগে যা ছিল এখনও অলমোস্ট সেমই আছে। আমি যখন বাইকটা নিই তখন এটা অ্যাজ ইউজ বা প্রি ওন কন্ডিশন নিয়েছিলাম, তখন এটার ওডো ছিল হচ্ছে 9,000 কিলোমিটার, বাট দিস বাইক ইজ কারেন্টলি রানিং অ্যাট 35,000 কিলোমিটার। তো এখন পর্যন্ত স্মুথনেসটা আগের মতোই আছে। হ্যাঁ, কিছু তো একটু চেঞ্জ হবে ওভার দ্য টাইম, কারণ বাইকের বয়স হয়েছে। সো বাট এখন পর্যন্ত স্মুথনেস বলেন ওইটা নিয়ে আমার কখনো প্যারা খাইতে হয় নাই। স্মুথনেস আগের মতোই আছে। ইঞ্জিন সাউন্ড একটা লং টাইম চালানোর পরে হাইওয়েতে ইঞ্জিন সাউন্ড চেঞ্জ হয়ে যাওয়া বা ইঞ্জিন পারফরমেন্স ড্রপ হয়ে যাওয়া এরকম কখনো ফিল করি নাই। আমি লাস্ট হচ্ছে রাজশাহীতে ট্যুর দিছি, তারপরে হচ্ছে খুলনাতে গেলাম, কুমিল্লাতে গেছি ঢাকার বাইরে, আর ফ্রিকুয়েন্টলি তো আমার ঢাকার বাইরে নবাবগঞ্জে মাঝে মধ্যে আসা যাওয়া হয়। সো ওই দিক থেকে যদি বলি, সো এইখানে আসলে আমার কখনো এই বাইকটা নিয়ে প্যারা খাওয়া লাগে নাই। বাট একটা জায়গাতে যেটা হচ্ছে গিয়ে সবসময় প্যারা খাইতে হয় সেটা হচ্ছে হাইওয়েতে যখন আমি ওভারটেক করি, এইটার ইঞ্জিন আসলে আমাকে ওই পরিমাণ পারফরমেন্স ডেলিভার করতে পারে না। হাইওয়েতে দেখা যায় যে যদি আমি ওভারটেক করতে যাই আমাকে অনেক ক্যালকুলেশন করে তারপরে হচ্ছে গিয়ে ওভারটেক করা লাগে, দুইটা একটা গিয়ার মানে ডাউন শিফট করে দেন হচ্ছে বের হইতে হয়, বা সময় নিয়ে বের হইতে হয়, যেটা অন্যান্য বাইকে দেখা যায় ধাপ করে বের হয়ে যাবে। হ্যাঁ, সো এই জায়গাটার একটা প্রবলেম আছে। এই বাইকে আসলে ইঞ্জিনের পাওয়ার একেবারে নাই। 150cc বাইক হলো, এটার পাওয়ার ডেলিভারি 125cc মতো। ইভেন 125cc টিভিএস রাইডার বাইকটা এটা চেয়ে অনেক ফাস্ট লাগে আমার কাছে। মাইলেজের কথা যদি বলি, বাইকটা আমাকে সিটিতে মোটামুটি 44 থেকে 45 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিচ্ছে সোফার। আর হচ্ছে আমি ঢাকার বাইরেও এরকমই, মানে আসলে ওইভাবে মাপা হয় নাই, আমি ম্যাক্স মাইলেজ পাইছি 47 কিলোমিটার। বাট রিসেন্টলি বাইকের মাইলেজ অনেকটাই ড্রপ করছে। এটা হতে পারে তেলের কারণে। আমি লাস্ট কয়েকবার মানে ফিউল চেঞ্জ করার পরে আমার কাছে মনে হলো যে এটা মাইলেজ খুব বেশি হইলে 40 কিলোমিটার মতো, এর বেশি আসলে মাইলেজ পাই নাই। সো এই হচ্ছে এখন হয়তো বা এটাও হতে পারে যে বাইকের মেনটেন্যান্সের সময় চলে আসছে। সো এই মেনটেন্যান্সটা করলে, আই মিন সার্ভিসিংটা দিলে আবার হয়তো মাইলেজটা বাড়বে আর কি, কারণ আমি প্রতি 5,000 কিলোমিটার পর পর হচ্ছে গিয়ে বাইকটা সার্ভিস করি। ব্রেকটা হচ্ছে ডিস্ক ব্রেকটা আসলে আমি এত মেজারমেন্ট জানি না, জাস্ট এবিএস আছে, একটা সিঙ্গেল চ্যানেল এবিএস আছে অ্যান্ড রিয়ার ডিস্ক ব্রেক। দুইটার ব্রেকিং পারফরমেন্সই ভালো মোটামুটি, মানে স্পিড অনুযায়ী যেটুকু আছে, অনেকে তো বলা যায় আসলে বাইকের স্পিডই নাই, ব্রেক তো ভালো হবেই। সো যেটাই হোক, বাট বাইকের ব্রেকিং কন্ট্রোলিং সবই বেশ ভালো। এটা নিয়ে আমার এখন পর্যন্ত কখনো প্যারা খাইতে হয় না, ব্রেকিং বলেন বা কন্ট্রোল নিয়ে আমি আজ পর্যন্ত ব্রেক নিয়ে কোনো স্লিপ করে পড়ে যাই নাই। আর হচ্ছে টায়ার পারফরমেন্সের কথা যদি বলি, আমি টায়ারটা চেঞ্জ করছি। আমার এখন এই টায়ারটা হচ্ছে অ্যাপোলো আলফা H1 লাগানো, সামনে 110 সেকশন, পিছনে 150 সেকশনের টায়ার ইনস্টল করা। সো ওয়াইডার টায়ার লাগানোর পর আসলে মাইলেজ ওরকম ড্রপ করে নাই, বাট ওই যেটা বললাম যে রিসেন্টলি হয়তো বাজে তেলের কারণে মাইলেজ একটু ড্রপ করতেছে বা সার্ভিসিংয়ের সময় হয়ে গেছে, দ্যাটস ওয়াই মাইলেজ একটু ড্রপ করতেছে। এর মেইনটেন্যান্স সম্পর্কে বলি, এই বাইকের মেইনটেনেন্স যেটা হচ্ছে খুবই লো কস্টিং, ওরকম কোনো আহামরি মানে এমন যে অনেক পার্টস তো নষ্ট হয়ে গেছে এমন কিছু না, জাস্ট রেগুলার মেইনটেনেন্স, জাস্ট ব্রেক প্যাড রেগুলার চেঞ্জ করা। আমার ব্রেক প্যাড অনেক তাড়াতাড়ি যায় কারণ আমি ব্রেক বেশি ধরি, সো ব্রেক প্যাডস চেঞ্জ করা এটা একটা রেগুলার মেইনটেনেন্সের মধ্যে। আর হচ্ছে গিয়ে ইঞ্জিন নিয়ে কখনো যেটা বললাম প্যারা খাইতে হয় নাই। 35,000 কিলোমিটার রানিং, এখন পর্যন্ত আমার ক্লাচ প্লেটও চেঞ্জ করা হয় নাই। হ্যাঁ, আমি কোনো ক্লাচ প্লেট চেঞ্জ করি নাই। আমার লাস্ট শুধু হচ্ছে সম্ভবত 28,000 কিলোমিটারে আমার একবার মনে হয় থ্রটল কেবল চলে গেছিলো, আর এর আগে মনে হয় সম্ভবত 25 বা 26,000 কিলোমিটার আমার ক্লাচ কেবল একবার নষ্ট হয়েছে।
এছাড়া এটা নিয়ে আমি কখনোই কোনো প্যারা খাই নাই, ক্লাস কেবল চেঞ্জ করা ছাড়া। আর আরেকটা জিনিস, মেজর যে প্রবলেমটা আমি ফেস করছিলাম 2বার, সেটা হচ্ছে ব্যাক চেসিস বুশ। এই ব্যাক চেসিসের এই বুশটা 2বার চেঞ্জ করা হয়েছে। কারণ হচ্ছে মাঝে মধ্যে হয় কি, মানে পিলিয়ন নিয়ে রাইড করার সময় ঝাঁকি খেলে ক্যাচ 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 আওয়াজ হয় এই সাইডটা থেকে। সো এটা আমি একবার চেঞ্জ করছি হচ্ছে 12,500 বা 13,000 কিলোমিটার একবার চেঞ্জ করা হয়েছে। আর লাস্ট চেঞ্জ করা হয়েছে হচ্ছে গিয়ে 24,000 কিলোমিটার বা 25,000 কিলোমিটার সময় আমি একবার হচ্ছে ব্যাক চেসিস বুশটা চেঞ্জ করছি। এছাড়া মাইনর টুকটাক স্পার্ক প্লাগ যেগুলো হচ্ছে গিয়ে রেগুলার মেনটেনেন্স, ওইগুলোই লাগছে। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম যেটা আমার এখন পর্যন্ত ফেস করা, সেটা হচ্ছে ইয়ামাহা এজেটের যে বিল কোয়ালিটিটা ইজ ভেরি চিপ। যেমন এই টাঙ্কিটাতে ইস্যু আছে, এটা আপনারা সবাই জানেন, টাঙ্কি ভাঙা যায়। সো আমার এই টাঙ্কিটা বেশ কয়েকবার ভাঙছে, যেটা হচ্ছে বাইরে থেকে প্রথমে ভাঙছিল হচ্ছে ভেতর থেকে, হ্যাঁ ভেতর থেকে যেটা ভাঙে সবার, পরে লাস্ট যেটা ভাঙছে বাইরে থেকে ভেঙে গেছে, পুরো বাইরে থেকে প্লাস্টিকটা ভেঙে গেছে। এবং এটা আমি লাস্ট 3বার ঠিক করছি, এটা হচ্ছে এখন 3rd টাইম ঠিক করা হয়েছে। তো এটা একটা প্রবলেম। তো এই জায়গাটা আমি বাইরে পুরোটা স্টিকার করে নিছি, কারণ এখানে ঝালাই করা আছে, প্লাস্টিক পুরোটাই এই জায়গাটাতে ঝালাই করা। তো এই আর কি, এই হচ্ছে বাইকের ওভারঅল কন্ডিশন আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে জানতে চেয়েছেন। এখন পর্যন্ত আসলে 2025-এ এসে বাইকটা কেনা ঠিক হবে কি না, এটা আসলে ভাই ডিপেন্ড করে আপনার উপরে। যদি আপনি মনে করেন যে একটা কমফোর্টেবল বাইক চান, আপনি এত টানাটানি করবেন না, তাইলে এটার চাইতে আসলে বেস্ট অপশন আপনার কাছে আর কিছু নাই। আর যদি মনে করেন না আপনার একটু টানাটানি করা দরকার, তাহলে ভাই এই বাইক আপনার জন্য না। যদি টানাটানি করতে চান, তাহলে আপনাকে কমফোর্টনেসটা হচ্ছে গিয়ে স্যাক্রিফাইস করতে হবে। এই বাইকটা বেসিক্যালি হচ্ছে গিয়ে একটু যে ইউজারগুলো যারা হচ্ছে রিল্যাক্স রাইডিং পছন্দ করে, এত টানাটানি করবে না, কমফোর্টেবলির সাথে যাইতে চায় প্লেস 1 টু প্লেস B, তো তাদের জন্য এই বাইকটা সবচেয়ে ভালো হবে। 35,000 কিলোমিটার ওনারশিপ রিভিউ, এটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটা লাইক দিবেন, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা সবাই ভাই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ একটু সাবস্ক্রাইব করেন ভাই, নাহলে হচ্ছে ভিডিও বানানোর জন্য মোটিভেশন কাজ করে না। তো এই তো, সবাই ভালো থাকেন। আশা করি সামনে আবার নতুন একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, টাটা।